উম্মে আহি, তোমার কাছে দুটো অপশন আছে। হয় নিজের পরিবারে মানুষ সম্মান বাঁচানোর জন্য আমায় বিয়ে করো, নয়তো আমার সাথে যে গুজব রটিয়েছে সেটাই মেনে নাও। সিদ্ধান্ত এবার তোমার হাতে। লোকটা সুদৃঢ় কথা শুনে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আমার চোখ বেয়ে। তবে সে দাঁড়িয়ে আছে কঠোর ভঙ্গিমায়, যেন এসব পরিস্থিতি উনার কাছে কোনো ব্যাপারই না। আলতো হাসলেন উনি, চোখে দৃষ্টি আমাতে দৃঢ় করে বললেন, আমার চাওয়া পাওয়া সব এখন বাবার হাতে। আমার বাবা চায় যে আমি তোমায় বিয়ে করি, এতে আমার মতো হোক বা না হোক। তুমি রাজি হলেই বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমার গলার স্বর ক্রমশ রুদ্ধ হয়ে আসছে। আজ আমার ছোট্ট একটা ভুলের জন্যই এ পরিস্থিতির শিকার। ভরা বিয়ে বাড়ি এখন কেমন যেন নিস্তব্ধ পুরী। বিয়েটা আজ আমারই ছিল, তবে আনভীরের সাথে না, অন্য একজনের সাথে। আনভীর হলেন আমার বাবার বন্ধুর ছেলে। আমার বিয়ে উপলক্ষে সপরিবারে তারা এসেছিলেন আমাদের এই মফস্বল শহরে। তবে পরিস্থিতির শিকারে সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি তাইজিরাত উম্মে আহি। মাকে ছোটবেলাতেই হারিয়েছি। বাবা সরকারি চাকরির জন্য সারা বছর এ শহর ও শহর চলে যেত। আমি বড় হতে লাগলাম আমার চাচা চাচির কাছে, আর আনভীরের সাথে সে সূত্রেই আমার পরিচয়। আমাদের পাশের বাড়িটিতে উনারা থাকতেন। আমার এখনো মনে আছে উনার সাথে আমার প্রথম দেখার কথা। ক্লাস 9-এ পড়তাম আমি। আনভীর ছিলেন আমাদের এ পাড়ার সবচেয়ে সুদর্শন ব্যক্তি, তাই তার কাছে প্রেমপত্র জিনিসটি অহরহ ব্যাপারই ছিল। কেউ কেউ তো সরাসরি উনাকে প্রপোজ করেছে, তবে উনি সেসবে খুব বেশি নজর দেননি। হঠাৎ আমাদের পাশের ফ্ল্যাটের মারু আপু হুট করে আমায় একটা চিঠি ধরিয়ে দিলেন হাতে। আমায় বললেন, ছাদে, পাশের ছাদে এক ছেলে আছে, তাকে চিঠিটা দিতে হবে। 9-এ পড়তাম আমি। এসব শুনে কিছু একটা আন্দাজ করে নেওয়াটা খুব কঠিন হতো না আমার কাছে। আমি দ্বিধায় না করলেই আপু ধমকের স্বরে বলে উঠল, যা তো, না হলে তুই যে আবারও কেমিস্ট্রিতে ফেল করছস বলে দিব তোর চাচিকে। এতটুকু হুমকি যথেষ্ট আমার জন্য। অজ্ঞতাই তাই ছাদে যেতে হয়েছিল আমায়। তখন ছিল শেষ বিকেল। শীতের আবরণে দূর দূর কুয়াশায় ছেয়ে গিয়েছিল। আমি কাপা কাপা পায়ে ছাদে উঠে পাশের ছাদে উকি দিলাম। সত্যি সত্যি এক ছেলে বসে আছে রেলিংয়ে। পাশে মনে হয় বায়োলজির একটা বই উপুর করে রাখা, সাথে গরম চায়ের একটা মগ। চা যে কেউ মগ ভর্তি খায় এটা আমার জানা ছিল না, তবে ছেলেটা সেগুলো এক পাশে রেখে গিটারে টুং টাং শব্দ তুলতে ব্যস্ত ছিল আনমনে। আমি শুধু পেছন থেকে দেখতে পারছিলাম তাকে। তার পরনে হলদে কমলা রঙের টি শার্ট আর 3/4 প্যান্ট। আমি কৌতূহলতার জন্য ওনার নাম জানতে গিয়ে অজান্তেই খুলে ফেললাম মারু আপু দেওয়ার চিঠিটা। উপরের একটা লাইনও পড়িনি আমি, শুধু শেষ নামটি দেখেছিলাম, আনভীর। চিঠিটি ভাঁজ করে আমি কাপা কাপা স্বরে বলে উঠলাম, এই যে একটু শুনুন। আমার কণ্ঠে পেছনে ফিরলেন উনি। আমি যেন বড়সড় এক ধাক্কা খেলাম এবার এমন মানুষটিকে দেখে। ফর্সা মুখে চিকন ফ্রেমের খয়েরি চশমা, বাতাসের দোলায় উড়ে যাচ্ছে মসৃণ কালো চুল, যার কারণে উনার কপাল দৃশ্যমান আমার কাছে। খাড়া নাক, লালচে ঠোঁট, এসব সৌন্দর্য আমার 15 বছর বয়সী মনে তোলপাড় শুরু করেছিল আবছাভাবে। আমি বিলম্ব না করে চিঠিটা এগিয়ে দিয়ে বলে উঠলাম, এই নিন। কৌতূহলবশত উনি নিয়ে নিলেন চিঠিটা। পুরোটা পড়া শেষ করে উনি শান্ত কণ্ঠে আমায় জিজ্ঞেস করলেন, কিসে পড়ো তুমি? ক্লাস 9। এই বয়সেই এই অবস্থা। আমি কিসে পড়ি জানো? অনার্স সেকেন্ড ইয়ারে। আর এইটুকু একটা পুচকি মেয়ে কি হিসেবে ল্যাবরেটর লিখো? আমায় ভরকে গেলাম আমি। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে হলো এসব প্রেম ট্রেমের চিন্তা বাদ দাও ছোট, তুমি আগে পড়াশোনা করো। এসব করার জন্য দিন অনেক আছে। এখন তোমার প্রেম করার বয়স না পিচ্চি হামাগুড়ি দেওয়ার বয়স। অপমানে আমার মুখখানা থমথমে হয়ে উঠল এবার। নিশ্চয়ই মারু আপু নিজের নাম চিঠিতে লেখেনি, তাই এই চশমিশ বিলাইটা মনে করেছে আমি লিখেছি এটা। আমায় পিচ্চি বললেন উনি। এবার তাই রাগে গজগজ করতে করতে বলে ফেললাম, দেখুন, চিঠিটা আমি দেইনি, আমার পাশের ফ্ল্যাটের মারু আপু দিতে বলেছিল আপনাকে, তাই দিয়েছি। এখন এসব উদ্ভট চিন্তা বাদ দিন। আর হ্যাঁ, আমি জানি আমি পিচ্চি, প্রেম করার বয়স এখনো আমার হয়নি,
কিন্তু যদি প্রেম বা বিয়ে করার বয়স হয়েও যায়, আর যাই হোক, আপনার মতো চশমিশ বিলাইকে আমি বিয়ে করব না। সেই প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে হঠাৎ আমার ঠোঁট কোলে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। এবার এত সময় পর আজ পরিস্থিতি বাধ্য করছে আমায় উনাকে বিয়ে করতে। আনভীরের সাথে ছোটবেলা থেকেই খুব বেশি একটা কথা হয়নি আমার। পরবর্তীতে আমি ক্লাস 10-এ পড়াকালীন সময়েই উনারা সপরিবার ঢাকায় চলে যান। আমার বাবার সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও এক প্রকার আমি ভুলেই গিয়েছিলাম তাকে। আর এত বছর পরে উনারা এসেছিলেন আমার বিয়েতে। ঘটনাটি হয়েছিল গতকাল গায়ে হলুদের রাতে। অনুষ্ঠানের কার্যক্রম শেষ হওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি আমার রুমে। আমাদের এই ভিটে শহর থেকে তুলনামূলক একটু দূরে হওয়ায় এমন কোলাহলবিহীন সময় আমার রুমের দরজায় হালকাভাবে টোকা পড়ল হঠাৎ। রাত প্রায় 3টা বাজে। এমন সময় দরজায় টোকা পড়াতে একটু চমকে যাই আমি। মনে জাগছে অজস্র চিন্তা। তাই উঠে দরজা খুলে দেখলাম আনভীর দাঁড়ানো আছে দরজায় ভর দিয়ে। শরীরটা ক্লান্ত, চোখ মুখ লাল। আমায় দেখে অপ্রস্তুত হয়ে বলে উঠল, ওহ সরি, তোমায় ডিস্টার্ব করার জন্য। আমি এটা আমার আব্বু আম্মুর রুম ভেবে নক করেছিলাম। কি হয়েছে আপনার? আমি না চাইতেও ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে পুড়ে যাচ্ছে ওনার শরীর। হয়তো ওষুধের জন্যই এসেছিলেন। ওনার দাঁড়াতে একটু কষ্ট হচ্ছে দুর্বলতার জন্য। আজ গায়ে হলুদের অনুষ্ঠানে তো বড্ড ব্যস্ত ছিল। এই জ্বর নিয়ে চলাফেরা করলেন কিভাবে উনি? আমি নরম কণ্ঠে এবার বললাম, আপনি ভেতরে এসে বসুন প্লিজ, আমি ওষুধ নিয়ে আসছি। উনি প্রথমে চাচ্ছিলেন না ভেতরে আসতে, কিন্তু দুর্বলতার জন্য আর না করতে পারেননি।